পর্যটন আর ইতিহাস দুদিক থেকেই বক্সার গুরুত্ব অপরিসীম। 1983 সাল থেকেই এই এলাকা বক্সা টাইগার রিজার্ভ। কিন্তু বাঘেদের এই অঞ্চলে বাঘেদের আনাগোনা অনেক আগে থেকে। কথিত আছে এই বক্সার দুর্গেই বন্দী ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। সালে দ্বিতীয় ইঙ্গো ভুটান যুদ্ধের পর এই বক্সা অঞ্চল ইংরেজদের অধিকারে আসে। এই যুদ্ধে একটা বড় ভূমিকা ছিল কর্নেল হেদায়েত আলী খানের। শোনা যায় এই কালজানি নদীর তীরেই সেনা ছাউনি বসিয়েছিলেন কর্নেল হেদায়েত আলী খানের নামানুসারেই আলী নামটি আসে আলিপুরদুয়ারের প্রথম শব্দ হিসেবে। কেন দুয়ার? এই এলাকা ছিল ভুটান থেকে ভারতে প্রবেশের দুয়ার। প্রায় 18টি দরজা ছিল, যার এই মুহূর্তে 6টি পশ্চিমবঙ্গে, বাকি 12টি আসামে। এই দুয়ার থেকেই আলিপুর দুয়ার নাম এসেছে। গত লোকসভা অর্থাৎ 2019-এর লোকসভা আর 2021-এর বিধানসভা, এই দুটি ভোটে এই চা শ্রমিক বা চা বাগানের মানুষদের অধিকাংশ ভোটই কিন্তু বিজেপির পক্ষে গিয়েছে। তারপরে গত বিধানসভা নির্বাচনের পরেই এই চা শ্রমিকদের মন পেতে নানা রকম প্রকল্প হাতে নিয়েছে তৃণমূল সরকার, যেমন চা সুন্দরী প্রকল্প, চা বাগানে পাট্টা বিলি, ঘর তৈরি করে দেয়া, নানা কিছু। এই লোকসভা এলাকার ভোট পুরোটাই নিয়ন্ত্রিত হয় চা শ্রমিকদের উপরে। তাদের অভাব, অভিযোগ, দুর্দশা, তাই নিয়েই শুরু হয় রাজনীতি। এবারে কি হতে পারে সুমন, কি মনে হচ্ছে? দেখ, তুই যেটা বললি এখানে তো বিজেপি এগিয়ে, এবং সেটা খুব ইন্টারেস্টিং বিষয় যে যেখানে শ্রমিকের স্বার্থ, অর্থাৎ আমি যদি মানে বামেদের পরিভাষায় বলি শ্রেণী সংগ্রামের তত্ত্বের পরে যে আইডেন্টিটি পলিটিক্স, এই দুটোকে ওভারকাম করে বিজেপি এখানে হিন্দুত্বের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে পেরেছে। যত জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠার ফ্ল্যাগ উঠছে, যত জায়গায় আমরা বজরংবলীর ছবি দেখতে পাচ্ছি, তা বুঝিয়ে দেয় যে চা বাগানে শ্রমিকদের মধ্যে বিজেপির রাজনীতি প্রভাব ফেলতে পেরেছে। এবারে এই নির্বাচনে কি হয় সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দুটো মানে তত্ত্বকে উড়িয়ে দিয়ে বিজেপির প্রবেশ, এবং এর পিছনে অবশ্যই আরএসএস এর একটা গভীর কাজ আছে। আরএসএস এর বনবাসী কল্যাণ পরিষদ, মানে যাকে আমরা ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি বলে জানি, তাদের একটা গভীর কাজ আছে। তাদেরই অবদান মনোজ তিগ্গার মতো নেতাদের উঠে আসা, যে মনোজ তিগ্গা এবারে এই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী। তো এইটাকে কি করে তৃণমূল কাউন্টার করবে সেটা খুব ইন্টারেস্টিং বিষয়। যেটা তাত্ত্বিকভাবে মনে হয় যেটা সমস্যা, সেটা হচ্ছে যে বিজেপি কোনোভাবে এই আদিবাসী বা শ্রমিক শ্রেণীর মধ্যে এটা প্রতিষ্ঠা করতে পেরেছে যে তুমি যদি আমাদের সঙ্গে আসো তাহলে তোমার জীবনে বেটার প্রসপেক্ট। সুমন, একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে একটা ভোটে দেখা যেত আদিবাসীদের মধ্যে ধর্মের খুব একটা প্রভাব ফেলে না। কোথাও কি মনে হচ্ছে এবারে এই আদিবাসীদের মধ্যে এই ধর্মের কার্ডের একটা প্রভাব থাকছে? আমার মনে হচ্ছে যে আমি যদি বললাম দুটো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে আদিবাসীরা এবং এই উত্তরবঙ্গের অনেক জায়গায় মানে অনেক ধরনের জনগোষ্ঠী সেই দুটো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ওভারকাম করছে। একটা বামেদের শ্রেণী সংগ্রামের তত্ত্ব, তারপর তাদের ইন্ডিভিজুয়াল যে সোশ্যাল আইডেন্টিটি ছিল, আমি রাজবংশী বা আমি অমুক সম্প্রদায়ের, আমি রাভা সম্প্রদায়ের, এই সব কিছুর চাইতে বড় হয়ে উঠছে যে আমি হিন্দু, আমার জন্য রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমার জন্য নরেন্দ্র মোদী এইটা করেছে। এইটার ডিপেন্ডেন্ট বিজেপি তুলতে চাইছে এবং পারছে। আলিপুরদুয়ারের মেরুদণ্ড হলো চা শিল্প। এই চা বাগানে, এই চা শিল্পের উপর নির্ভর করে আলিপুরদুয়ারের একটা বিরাট অংশের মানুষ, যারা প্রধানত আদিবাসী সম্প্রদায়ের। তাই তো ভোটের সময়
বারবার উঠে আসে অনাহার, বন্ধ চা বাগান এবং চা শিল্পের দুর্দশার কথা। দু পার্টি কিন্তু টিএমসি বিজেপি দুজনেই মানে সেন্ট্রাল থেকে নাম্বার 1 বিজেপি, তারপরে নাম্বার 2-তে টিএমসি, দুজনেই কিন্তু ইলেকট্রাল বন্ডের প্রচুর টাকা, প্রচুর কোটি কোটি টাকা নিয়ে মানে ঘুষ নিয়েছেন বা এক্সটর্শন মানি বলতে পারেন পুরো। মিলি একটা সময় এই চা বাগানগুলোতে আরএসপি সংগঠন অত্যন্ত মজবুত ছিল, চা শ্রমিকদের অধিকাংশই আরএসপির ব্যানারই ছিল। তো এই যে জায়গাটা যেটা বিজেপিতে চলে যাওয়া বলে আপনি নিজেও আশঙ্কা প্রকাশ করছেন চলে গেছে বলে, এটা কি ফেরানোর ক্ষেত্রে আপনারা চা বাগানে কোনো গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, একদম। আমাদের যেটা ভোটটা চলে গেছিলো ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে, তারপরে আদিবাসী বিকাশ পরিষদ, ওইসব নিয়ে আমাদের পুরো বামের ভোটটা বিজেপিতে চলে গেছে। তো আমরা আমাদের মতন আবার ইউনিয়ন করে লোকজনকে বুঝিয়ে যে যতক্ষণ না লাল ঝান্ডা থাকবে ততক্ষণ লেবার মানে শ্রমিক যারা তাদের কিন্তু উন্নতি হবে না। আলিপুর লোকসভা কেন্দ্রে আদিবাসী ভোট যেমন একটা বড় ফ্যাক্টর, তেমনি আর একটা বড় ফ্যাক্টর কিন্তু এসসি ভোট। এই লোকসভার মধ্যে আদিবাসী ভোট যেমন 35% রয়েছে, এসসি ভোটের সংখ্যাটাও কিন্তু খুব কম নেই। এই জায়গায় গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল আদিবাসী এবং এসসি ভোটে পদ্মের যে প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু বিরাট। তৃণমূলকে যদি এই আসনে জিততে হয় তাহলে কিন্তু ওই ভোটে এসসি ভোটে কিন্তু একটা বড় থাবা বসাতে হবে এবং এসসি ভোট কিন্তু নিজেদের পক্ষে আনতে হবে। কি শুনুন, তাই না? একদমই। এই যে একটা বিজেপি সম্পর্কে কথা বলা হয় না, কাহি পে নিগাহে কাহি পে নিশানা, বিজেপি যে সন্দেশখালি নিয়ে এত মানে প্রচারটা উচ্চগামী নিয়ে গেছে তার কারণ গোটা বাংলায় তো বটেই, গোটা ভারতবর্ষে এসসি ভোটকে টার্গেট করা। ঠিক যেমন কর্ণাটকে হিজাব মুভমেন্টটাকে বিজেপি তার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল তার কারণ ছিল যে উত্তরপ্রদেশে হিন্দু ভোটকে সংহত করা। এবার এসসি ভোটে বিজেপির একটা সাংঘাতিক প্রবণতা আছে, সেটা হচ্ছে 2021-এর নির্বাচনে দেখা গেছিল গোটা বাংলায় মানে মহিলাদের মধ্যে অন্য সব ক্ষেত্রে বিজেপি পিছিয়ে থাকলেও একমাত্র এসসি ভোটের ক্ষেত্রে, এসসি মহিলাদের ক্ষেত্রে বিজেপি তৃণমূলের চাইতে বেশি ভোট পেয়েছিল, প্রায় 52% ভোট পেয়েছিল। ফলে সন্দেশখালি থেকে শুরু করে এই যে এসসি ভোটকে কনস্ট্যান্ট বিজেপি নিশানা করে যাচ্ছে, তার একটা সুফল বিজেপি আশা করছে যে গোটা উত্তরবঙ্গেই পাবে। 2019-এর লোকসভা নির্বাচনের 7টি বিধানসভা আসনেই এগিয়ে ছিল বিজেপি। 2021-এও এই 7টিতেই জয়লাভ করেছিল বিজেপি। এর মধ্যে তুফানগঞ্জ, কালচিনি এবং মাদারিহাট, এই তিনটেতেই এবারেও বিজেপি এগিয়ে থাকবে বলে সকলের ধারণা। কুমারগ্রাম এবং ফালাকাটা এবার তৃণমূলের পক্ষে যেতে পারে। আলিপুরদুয়ারের যে পুরসভা নির্বাচনের ফলাফল সেটাও তৃণমূলের পক্ষে আশাব্যঞ্জক। রইল বাকি নাগরাকাটা। এই নাগরাকাটারই লোক জন বাল্লা, এই জন বাল্লাকে এবারে টিকিট দেয়নি বিজেপি। বিক্ষুব্ধ জন বাল্লা কোন দিকে থাকেন, কোন দিকে ভোট করান, তার উপরই কিন্তু নির্ভর করছে আলিপুরদুয়ার লোকসভার ভোটের ভবিষ্যৎ।